রাতে অনেকটা দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় কোমেন। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কক্সবাজার উপকূলের কয়েকশো গ্রাম। সংকেত নামিয়ে আনা হলো ৩ নম্বরে। সংস্কার না হয় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রামের সড়কগুলো। সরকারের কাছে ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণ করায় বিনিয়োগ শঙ্কায় ব্যবসায়ীরা। সরকারি খাতে ঋণ প্রবাহের হার বাস্তবসম্মত নয় বলছেন অর্থনীতিবিদরা। এবং রাজধানীর কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজি ও মাছের দাম। স্থির মাংসের বাজার। টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন ক্রমশ দুর্বল হয়ে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকা অতিক্রম করেছে। গতকাল রাত ৯টা থেকে চট্টগ্রাম হয়ে আজ সকাল ৬টার দিকে সন্দ্বীপ উপকূল দিয়ে এই অতিক্রম শেষ করে ঘূর্ণিঝড়টি। তবে কোমেন স্থল ও নিম্নচাপ হয়ে নোয়াখালী উপকূল এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কোমেন অতিক্রমের পর চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বরের পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। পাশাপাশি মংলা ও পায়রা সমুদ্র বন্দরকেও ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় ট্রলার ও জাহাজগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে আজ সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এর আগে গতকাল সকাল থেকেই ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, কুয়াকাটা সহ সমুদ্র উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় ঝড়ো হাওয়া। গাছ চাপা পড়ে সেন্ট মার্টিন, নোয়াখালী, পটুয়াখালী ও ভোলায় মারা যায় ৪ জন। বিধ্বস্ত হয় শতাধিক বাড়িঘর। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই ঘূর্ণিঝড় কোমেন চট্টগ্রামের উপকূল অতিক্রম করায় স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে কোমেনের প্রভাব এখনও নগরীতে হালকা বৃষ্টিপাত হচ্ছে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বন্দরের জেটিতে পণ্য ওঠানামা। তবে গতকাল বিকেলের পর বন্দর ইয়ার্ড থেকে সীমিত পরিমাণে আনচেসিস ডেলিভারি শুরু হয়। এছাড়া আজ সকাল ৯টার পর বহির্নোঙর থেকে জেটিতে আবার জাহাজ চলাচল শুরুর শিডিউল রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল বিভাগ। এর আগে গতকাল সকাল থেকেই বন্দর জেটিতে নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে পণ্য ওঠানামা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন উপকূলীয় অঞ্চলে নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে মৃদু থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে দেশব্যাপী। সকালে ব্রিফিংয়ে আরো জানানো হয়, বিপদ সংকেতগুলো নামিয়ে নেওয়া হলেও আজ সন্ধ্যা পর্যন্ত উপকূলের বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বশেষ রাত 11:55 পতেঙ্গা বিমানবন্দরে 48 কিলোমিটার বাতাস রেকর্ড করেছি। এভাবেই ঘূর্ণিঝড়টা ক্রমান্বয়ে দুর্বল হয়ে উপকূল অতিক্রম করে বর্তমানে সেটা স্থল নিম্নচাপ এলাকা আছে এবং এর জন্য বৃষ্টিপাত হচ্ছে। তবে অতি ভারী বর্ষণ হচ্ছে না। চট্টগ্রামে টোটাল 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সীতাকুণ্ডে 128 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সন্দ্বীপে 97 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। মানে এই অঞ্চলটায়, যে অঞ্চলটি পার হয়েছে সেসব জায়গায় এই পরিমাণ বৃষ্টি হচ্ছে। রাঙ্গামাটিতে বেশি বৃষ্টি হয়েছে, 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বিপদ সংকেত তুলে ফেলায় আবারও পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। সেখানকার অবস্থা জানতে লাবণী পয়েন্টে রয়েছেন সহকর্মী কমল দেব। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, জি, আপনি জানেন গত দুদিনের স্থবিরতা কাটিয়ে আবারও সরগরম হতে শুরু করেছে পর্যটন নগরী কক্সবাজারের মার্কেটগুলো। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে কিন্তু গত দুদিন ধরে এখানে কোনো ব্যবসা বাণিজ্য হয়নি, সবকটি দোকানপাট ছিল বন্ধ। এক্ষেত্রে আপনি জানেন কক্সবাজারে কিন্তু 50টির বেশি শামুক, ঝিনুক এবং বার্মিজ মার্কেট রয়েছে, যেগুলোতে মূলত যে বাংলাদেশের তৈরি শামুক, ঝিনুকের নানা উপকরণের পাশাপাশি মিয়ানমারের নানা ধরনের আচার, জুতো, স্যান্ডেল বা বিভিন্ন উপকরণ পাওয়া যায়। সেই সব দোকানগুলি কিন্তু গত দুদিন ধরে বন্ধ ছিল।
কমিনের কারণে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে এখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল এবং জোয়ারের পানি বাড়ছিল, সেখানে কিন্তু দোকানগুলিতে বন্ধ রাখা হয়েছিল। আর আজ সকালে যখন আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে, অর্থাৎ আবার রোদ উঠেছে এবং পর্যটকরা আবারও সৈকত মুখে অর্থাৎ ফিরতে শুরু করেছে, এরপর দোকানদাররা দুদিন পর আবার তারা দোকান খুলতে শুরু করেছে। এক্ষেত্রে বিশেষ করে শামুক ঝিনুকের দোকানগুলিতে সকাল থেকে আমরা দেখেছি কিছু সংখ্যক ক্রেতা আসতে শুরু করেছে। বিশেষ করে শামুক ঝিনুক এবং আচার, বার্মিজ স্যান্ডেল এবং সব নানা যে উপকরণগুলো রয়েছে, সেই উপকরণের দোকানগুলিতে মূলত এই ক্রেতারা আসছেন। এক্ষেত্রে তারা বলছেন হয়তো বেলা যত গড়াবে তখন হয়তো আরো ক্রেতা সংখ্যা বাড়বে। তো সকালের দিকে কিছু ক্রেতা ছিল, এরপর কিসব ক্রেতারা আবার ফিরে যাচ্ছেন কক্সবাজার সৈকতের দিকে। সৈকত শেষে হয়তো তারা আবার সৈকতে গোসল করে হয়তো আবার তারা ফিরে আসবে হোটেলে ফিরে আসার পরেই তারা ভিড় করবে এসব মার্কেটগুলিতে। আপনি জানেন প্রতি বছরই কিন্তু এই কক্সবাজার এই মৌসুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়। আপনি জানেন কত যে দীর্ঘ সময় মন্দা কাটিয়েছে, রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই সময় ব্যবসায়ীদেরকে ক্ষতির মুখে পড়তে হয়েছিল। তারা আশা করেছিল হয়তো এই মৌসুমে এসে ঈদের সময় এসে কিছুটা লাভের মুখে হবে, তারা কিছু লাভের মুখেও পড়েছিল ঈদের সময়। কিন্তু এরপর ঘূর্ণিঝড় কোমেন এবং প্রবল বর্ষণ, এর ফলে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য আবার স্থবিরতা নেমে আসে। এমনকি গত দুদিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পুরোদমে পুরো মার্কেট সবগুলি ছিল বন্ধ। একদিকে পানি উঠে গেছে, অন্যদিকে ক্রেতার ছিল না বললে চলে। এই অবস্থা তারা মার্কেট বন্ধ রাখতে বাধ্য হয়। আর আজ যেহেতু শুক্রবার বন্ধের দিন, সরকারি বন্ধ, এবং যেহেতু পর্যটক সংখ্যা বাড়ছে এবং আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ক্রেতারাও কিছুটা মার্কেটমুখী, আর সেই কারণে তারা আবার আজ সকাল থেকে এই বন্ধ দিনে দোকানগুলি খুলেছে এবং তারা আশা করছেন সকালের দিকে যে কেনাবেচা হয়েছে হয়তো দুপুর কিংবা বিকেলের দিকে সেই কেনাবেচা আরেকটু কিছুটা বাড়বে এবং তাদের সে আশা, কারণ ক্রেতার সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে আমরা দেখেছি হোটেলগুলোতেও কিন্তু ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে, যেহেতু দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। এবং আমরা যেহেতু কিছুক্ষণ আগে সৈকতে ছিলাম, আমরা সৈকতে দেখেছি প্রচুর সংখ্যক কিন্তু পর্যটক কক্সবাজার সৈকতের মধ্যে রয়েছে এবং তারা হয়তো মার্কেটমুখী হবেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে কক্সবাজার যে বারবিজ মার্কেট বা শামুক ঝিনুকের যেসব মার্কেট রয়েছে এবং 6টি পয়েন্টে যে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সব পয়েন্টে সবগুলো দোকান কিন্তু সকাল থেকে খুলছে। এক্ষেত্রে তারা গত দুদিনে যে ঝঞ্ঝাট জমেছিল, ময়লা পানি জমেছিল, সেগুলো পরিষ্কার করে আবার তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে এবং তারা আশা করছেন ক্রেতারা এসে আবারও সেই সব পণ্য কিনে নেবে। এক্ষেত্রে তাদের ধারণা প্রতি বছর 50 থেকে প্রায় 100 কোটি টাকার কেনাবেচা চলে এ ধরনের পণ্য, শামুক ঝিনুকের পণ্য এবং মিয়ানমারের যে বিভিন্ন সামগ্রী রয়েছে, আচার, স্যান্ডেল, বৃহত্তর চট্টগ্রাম সহ আশপাশের যে জেলাগুলো রয়েছে। এবং আমরা দেখেছি রাজধানী ঢাকাতেও কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থী এবং পর্যটক এই কক্সবাজার সমুদ্র সৈকতে আসেন এবং আসার পর তাদের স্মৃতিস্বরূপ নিয়ে যান এখান থেকে শামুক ঝিনুকের নানা উপকরণ এবং নিয়ে যান প্রিয়জনদের জন্য যে মিয়ানমারের যে তৈরি স্যান্ডেল, আচার সহ আরো বিভিন্ন উপকরণ, খেলনা সামগ্রী সহ নানা ধরনের কাপড় চোপড়। এক্ষেত্রে আমরা দেখেছি আদিবাসী পোশাক অনেকজনকে কিনতে আমরা দেখেছি এখান থেকে, যেহেতু কক্সবাজারের একটা আদিবাসী পোশাকের একটা রীতি রয়েছে এবং এখানে রাখাইন সম্প্রদায় রয়েছে এবং সাথে রয়েছে মিয়ানমারের একটি ঐতিহ্য কিন্তু এখানে বিরাজমান এই কক্সবাজার এলাকায়। সেই কারণে কিন্তু এখানকার যে আদিবাসী পোশাক সেটি কিন্তু প্রচুর বিক্রি হয় এবং তার ক্রেতাও রয়েছে প্রচুর। এবং বৃহত্তর চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের অনেক ক্রেতা আসেন এইখানে কক্সবাজারে যে বেড়ানোর পাশাপাশি নানা ধরনের উপহার সামগ্রী কেনার জন্য, অর্থাৎ পরিবারকে বা প্রিয়জনদেরকে উপহার দেওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন একজন শামুকের মধ্যে নামকরণ করছে। এটি কিন্তু কক্সবাজারের একটি ঐতিহ্য, অর্থাৎ সৈকতের মধ্যে ঝিনুক এবং শামুকের মধ্যে নাম লিখে নিয়ে যাওয়া এবং এটা একটি ঐতিহ্য। সে ঐতিহ্য আপনি দেখতে পাচ্ছেন, সে সাথে মিয়ানমারের নানা সামগ্রী এবং মূলত সাগর থেকে সহ নানা জায়গা থেকে তারা এসব সামগ্রী সংগ্রহ করেন। এরপর প্রক্রিয়ার মাধ্যমে এখানে এনে বিভিন্ন উপকরণ তৈরি করা হয়, ঝাড়বাতি বা ঘর সাজানোর উপকরণ এবং যে নারীদের রূপসজ্জা বা সাজসজ্জা, সেই সাজসজ্জার উপকরণও কিন্তু বিক্রি হয় এই কক্সবাজার সৈকতের মার্কেটগুলিতে। এই ধরনের বড় বড় কিন্তু 50টির বেশি মার্কেট রয়েছে পুরো কক্সবাজার এলাকায়, যারা বছরে 100 কোটি টাকার বেশি লেনদেন করে। আপনি দেখতে পাচ্ছেন কিছু উপহার কাপড় বস্ত্র সামগ্রী, অর্থাৎ যেগুলো আদিবাসী পোশাক এবং মিয়ানমারের পোশাক, মূলত রাখাইন সম্প্রদায়ের হয়ে পোশাকগুলি এই বাংলাদেশে প্রবেশ করে। এরপর এগুলি কিনে নিয়ে যায় সাধারণ মহিলারা এবং বিশেষ করে উচ্চবিত্ত মহিলারা কিন্তু এই পোশাক পছন্দ করেন যে আদিবাসী পোশাকগুলো রয়েছে বা মিয়ানমারের পোশাক রয়েছে। এছাড়া আমরা দেখতেছি যে মেয়েদের রূপসজ্জা বা বিভিন্ন সাজসজ্জা নানা উপকরণ সামগ্রী কিন্তু এখানে বিক্রি হয়। এখানে অধিকাংশ পণ্য কিন্তু তৈরি হয় যেগুলো শামুক ঝিনুক বা অন্যান্য সামগ্রী, সেগুলো তোলা হয় সাগর থেকে। এবং আর অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে স্যান্ডেল বা আচার কিংবা বার্মিজ ব্যাগ বা ছাতা বা অন্যান্য উপকরণ, সবগুলো উপকরণ কিন্তু সংগ্রহ করা হয় মিয়ানমার থেকে। আপনি জানেন বাংলাদেশের সাথে মিয়ানমার একটা বাণিজ্যিক চুক্তি রয়েছে, আর বাণিজ্যিক চুক্তির আড়ালে বাণিজ্য চুক্তির মূল ভিত্তি করে কিন্তু আপনার
যে কক্সবাজারের যে টেকনাফ স্থলবন্দর আর সেই স্থলবন্দর দিয়ে এইসব পণ্য সামগ্রী নিয়ে আসা হয় কক্সবাজারের এইসব মার্কেটে। অর্থাৎ ব্যবসায়ীরা অনেকটা খুশি যে দীর্ঘ আবহাওয়ার বৈরতা কাটানোর পরে আবার পর্যটকরা সৈকতমুখী হয়েছে এবং মার্কেটমুখী হয়েছে। এখন পর্যন্ত এই ছিল কক্সবাজার সৈকতের ঝিনুক মার্কেট থেকে সর্বশেষ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর থেকে বিপদ সংকেত তুলে ফেলায় আবারও পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। আর লাবণী পয়েন্ট থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। এদিকে কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে অনেক এলাকায় এখনও রয়েছে জলাবদ্ধতা। এদিকে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরজাদ ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃষ্টিপাত কমে যাওয়ায় কক্সবাজার জেলার সদর, পেকুয়া, চকরিয়া ও রামু উপজেলার প্লাবিত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বন্যার পানি নেমে গেলেও এখনো ডুবে রয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি। এতে শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রাণ সামগ্রী না পাওয়ার অভিযোগও রয়েছে অনেকের। বাড়িঘর ডুবে গেছে, মানুষরা অনেক কষ্ট হয়েছে, সে কষ্ট আর ভোলা যাবে না। টিউবওয়েল ডুবে গেছে, খাইবার কোনো ব্যবস্থা নেই, খাইবার ব্যবস্থা নাই। বাচ্চারা তো অসুস্থ হয়ে যাচ্ছে, খাবার পানির জন্য কিছু নিরাপদ কিছু নেই। খাইতে পারি না, দিন মজুরি কাজ করি, রিক্সা চালাই, খুব কষ্ট আর কি। এদিকে বন্যা দুর্গত এসব মানুষের জন্য আরো ত্রাণ সামগ্রী প্রয়োজন বলে জানালেন স্থানীয় এই জনপ্রতিনিধি। যে ত্রাণ সামগ্রী আছে তাতে 11 ইউনিয়নের জন্য পর্যাপ্ত নয়। গৃহ নির্মাণের জন্য সামগ্রীও দরকার। এখানে প্রায় 21,000-এর মতো ঘরবাড়ি ভেঙে নিয়ে গেছে। তবে প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানালেন চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হচ্ছে। পর্যাপ্ত ত্রাণ আমরা সরবরাহ করেছি। এরপরে যে চাহিদাগুলো আসবে, চাহিদা পাওয়া মাত্রই আমাদের কাছে যে রিজার্ভ আছে, আমরা পর্যাপ্ত রিজার্ভ রয়েছে আমাদের কাছে, আমরা সেই অনুসারে আমরা এই ত্রাণগুলো সরবরাহ করব। জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার দেয়া তথ্য অনুযায়ী বন্যা কবলিত এলাকায় 170 মেট্রিক টন চাল ও নগদ 2,75,000 টাকা দেওয়া হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে রাজধানীর কাঁচা বাজারে কাঁচামরিচ, করলা সহ কয়েকটি সবজির দাম স্থির থাকলেও বেগুন, লাউ, ঢেঁড়স, কাঁকরোল সহ বেড়েছে বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার কারণ হিসেবে বর্ষায় সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়েছে ইলিশ সহ বেশিরভাগ মাছেরও। তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। বিভিন্ন ধরনের সবজিতে সাজানো রাজধানীর কাঁচা বাজার, তবে বেশিরভাগ সবজিরই দাম বেশি। গত সপ্তাহে প্রতি কেজি বেগুন 40 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 টাকায়। দাম বেড়েছে লাউ, চাল কুমড়া, কাঁকরোলেরও। আর পটল সহ কয়েকটি সবজির দাম কমলেও স্থির রয়েছে কাঁচামরিচ, করলা, টমেটোর দাম। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বর্ষাকে দায়ী করলেও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। বন্যাতে পানি আসতেছে না মাল, যেখানে মাল লাগবে মনে হয় 60 মন, এখানে মাল আসছে 30 মন, 20 মন। করলা, কাঁকরোল, ভেন্ডি, তারপরে চিচিঙ্গা, বটবুড়ি, এই সমস্ত প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বেশি গত সপ্তাহ থেকে। এটা মনিটরিং করা দরকার। দাম বেশি, যেটা 1 কেজি দরকার সেটাকে আধা কেজি নেয়। দাম বাড়তি মাছ বাজারেও। রুই, কাতলা, কই, চিংড়ি, তেলাপিয়া, বোয়াল সহ বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত। আর গত সপ্তাহের তুলনায় কেজি ওজনের 1 হালি ইলিশের দাম 1000 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 6000 টাকায়। এখানেও দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের। মাছ লাইনে নাই, মাছ পাওয়া যায় না, আমদানি কম, সেই কারণে মাছের দাম একটু বেশি। আগে রুই মাছ ব্যস্ত 180, 240-50 কিনে আনতে হয়। নোনা মাছ ব্যস্ত 40, আর বেশি 180। তেলে ব্যস্ত 120, 160 কিনে আনছি 150। দাম তো মানে আগের থেকে একটু বেশি। এখনকার যে অবস্থা, যে এই দামটা যদি মানুষের একটু কম থাকতো তাহলে আমাদের জনগণের জন্য খুব ভালো হতো। আমি দেখি যে 500 টাকা, 550, 600, 650 যা চাইতেছে আর কি। তবে গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি ও মুরগির মাংস। এ বাজারে প্রতি কেজি গরু 400, খাসি 550 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কর্মসংস্থান সৃষ্টি মূল লক্ষ্য রেখে অর্থবছরের প্রথমার্ধের জন্য বিনিয়োগ বান্ধব ও নমনীয় মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 23.7% আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্থির করা হয়েছে 15%। গতকাল সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।
গেল অর্থবছর বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 15.5% নির্ধারণ করা হলেও রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামো সুবিধার অভাব এবং বিশ্ব প্রবৃদ্ধিতে মন্দার কারণে অর্জন সম্ভব হয়েছে 13.6%। তবে 2015-16 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 15%, আর সরকারি খাতে এ প্রবৃদ্ধি ধরা হয়েছে 23.7%। পর্যায়ে মূল্যস্ফীতি রাখতে চাই, যেটা মডারেট ইনফ্লেশন, যেটা আমাদের উদ্যোক্তাদেরকেও কোনো ক্ষতিগ্রস্ত না করে অথচ আমাদের ভোক্তাদের সুবিধা দেয়, সেরকম একটি জায়গায় আমরা নিয়ে যেতে চাচ্ছি, যেটা আমাদের মতো দেশের জন্য 5 থেকে 6% মাঝে ঘোরপাক খালে সবচেয়ে ভালো। সেটা লক্ষ্য রেখে আমরা মুদ্রানীতি দিচ্ছি এবং সেই জায়গায় পৌঁছবো আমরা বলে আশা করছি। এ সময় তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হলেও রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়ায় সম্ভব হয়নি উচ্চতর প্রবৃদ্ধি অর্জন। আর অভ্যন্তরীণ ঋণের যোগান এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভৌত অবকাঠামো উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি। প্রকৃত প্রবৃদ্ধি 2015 অর্থ বছরের বাজেট ঘোষণার লক্ষ্যমাত্রার নিচে দাঁড়ালেও আগের অর্থ বছরের 6.06% চেয়ে অনেকটা উচ্চতর। আমরা প্রক্ষেপণ করেছিলাম যে এই প্রবৃদ্ধির হার 6.5 থেকে 6.8% থাকবে এবং এটা তার মধ্যে আছে। এটা পরিষ্কার যে রাজনৈতিক অস্থিরতাজনিত বিঘ্ন না থাকলে প্রবৃদ্ধির হার আরো উচ্চতর হতো। আর্থিক অনিয়মের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি। এছাড়া ঋণের সুদ হার ভবিষ্যতে আরো কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মুদ্রানীতিতে আগামী 6 মাসের জন্য রিজার্ভ প্রবৃদ্ধি ধরা হয়েছে 16%। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। চলতি মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণ করায় শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এর মধ্য দিয়ে স্পষ্টতই ঋণ প্রবাহ কমানোর ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যা বেসরকারি খাতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। তবে বেসরকারি খাতে 15% ঋণ প্রবাহের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। তবে সরকারি খাতে ঋণ প্রবাহের নির্ধারিত হার বাস্তবসম্মত নয় বলে মতামত তাদের। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চলতি বছরের শুরুতে রাজনৈতিক অস্থিরতায় দেশে বিনিয়োগ পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান পরিস্থিতি অনেকটাই অনুকূলে রয়েছে ব্যবসায়ীদের। তবে নতুন বিনিয়োগ আর ব্যবসা সম্প্রসারণে ব্যাংক ঋণের সহজলভ্যতা আর সুদের হার নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তাদের মাঝে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের প্রথমার্ধের তুলনায় 0.5% কমিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্থির করেছে 15%, যা বিনিয়োগকারীদের নতুন বিনিয়োগে নিরুৎসাহিত করবে বলে মত ব্যবসায়ীদের। মূল্যস্ফীতিকে যদি ঋণ প্রবাহ কমিয়ে দিয়ে ধরে রাখার চেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়ার খুব বেশি সুযোগ থাকে না। 15.5 থেকে যখন 15 করা হয় তখন তো নর্মালি বোঝা যাচ্ছে যে গতবার চেয়ে এইবার ঋণ প্রবাহটা আরো অর্ধেক কমে এসছে। এই যে কমে আসার যে প্রবণতাটা, এখানে আমাদের এক ধরনের শঙ্কার বিষয় দাঁড়ায় যে আসলে আমরা 15.5 থেকে 16 যদি দেখতাম অথবা 17 যদি দেখতাম ঋণ প্রবাহের যে গতিটা, তাহলে কিন্তু আমাদের এক ধরনের আশার সঞ্চয় হতো। ফরেন কাছে রিজার্ভ আছে, তারপরে আমাদের মূল্যস্ফীতি নেই, তো এইটা মনে হয় কারেক্ট সময় না আমাদের ঋণ প্রবাহ কমানোর জন্য। এমনি মানুষের একটু পিছনে পড়ে আছে, বিনিয়োগ করতে রাজি না, তার মধ্যে আবার যদি এভাবে অনুৎসাহিত করা হয় যে ঋণের প্রবাহ কমিয়ে, তাতে আরো বেশি লোকজন এই বিনিয়োগ করতে আসবে। চলতি বছরের প্রথমার্ধে বেসরকারি খাতে 13.6% ঋণ প্রবাহ থেকে 6.5% প্রবৃদ্ধি অর্জন সম্ভব হলে 15%-এর মাধ্যমে চলতি সময়ে 7% প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। তবে সরকারি খাতে ঋণ প্রবাহের নির্ধারিত হারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের। সরকার গত বছর বিরাট মাত্রার ঋণ ব্লক করে রেখেছিল, যেটা আগের বছর ছিল তার চাইতে তাদের বরোইং লেভেলটা কম হয়েছে এবং 2.5%-এর মতো কম ঋণ নিয়েছে। গভর্নমেন্টের উচিত হলো এই বছরের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা আরো ভালোভাবে নিরীক্ষা করা এবং 7% প্রবৃদ্ধি হতে হলে অবশ্যই ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়তেই হবে। এদিকে চলতি অর্থ বছরের প্রথমার্ধের নতুন মুদ্রানীতিকে বিনিয়োগ বান্ধব ও নমনীয় মুদ্রানীতি হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত প্রবৃদ্ধি। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী সমন্বিত পদক্ষেপের পাশাপাশি নগর সরকার গঠনের প্রয়োজনীয়তা, চলতি বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেয়া সহ হকার উচ্ছেদে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2015-16 সালের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় চলতি বছর দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 2085.32 টাকা বাজেট ঘোষণা করেন তিনি। আমরা হয়তো রাজস্ব বাড়ালাম, কিন্তু সেটা আমার নাগরিকের উপরে চাপের সৃষ্টি করুক, নাগরিকের ভোগান্তির সৃষ্টি করুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। ঢাকা শহরে মেট্রোপলিটন গভর্নমেন্ট অত্যন্ত
চমৎকার একটা সমাধান হতে পারে, সন্দেহ নাই, কিন্তু সেখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আমার নিজের কর্তৃত্বের ভিতরে যে কাজগুলো রয়েছে সেটাকে আমরা আগে আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই এবং এই সেবাগুলোকে একেবারেই প্রপার করতে চাই। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়ে আমাদের এবারের আয়োজন, চলুন দেখে নিই এক নজরে। যারা পুরনো ক্যাপটিভ আছেন তারা যেন কো জেনারেশনে যান, অর্থাৎ মূলত তারা যেন 60% এফিসিয়েন্সি বা 70% এফিসিয়েন্সিতে কো জেনারেট করে তারা গ্যাসটাকে যেন ব্যবহার করতে পারেন। 13টা পাওয়ার প্ল্যান্ট আগামী বছরে আমরা সংযোগ হবে আমাদের জেনারেশনে। আর প্রতি বছর আমাদের টার্গেট হলো প্রায় 1200 থেকে 1500 মেগাওয়াট সংযোগ করা। সো আমরা কিন্তু সেই লাইনে আছি। 13-14 অর্থ বছরে আমরা যা রপ্তানি করেছিলাম 1 বিলিয়ন ইউনিট, সেটা 1.57 বিলিয়ন ইউনিট হয়েছে, প্রায় 1.5 গুণ। কিন্তু মূল্যের দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি। বাজার বহুমুখীকরণ করব আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এত কিছুর পরেও আমাদের কিন্তু গ্রোথ হয়েছে মোর দ্যান 3%। $5.7 বিলিয়ন যুক্তরাষ্ট্রে আমরা রপ্তানি করেছি। এবার যে টার্গেট ধরেছি সেখানে আমরা এই টার্গেটে পৌঁছতে পারবো। কোন অবস্থাতেই আর্থিক খাতের অনিয়ম আমরা বরদাস্ত করব না। তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আমাদের জন্য এখনো খানিকটা উদ্বেগের বিষয়। ঋণ খেলাপি ঋণের হার দ্রুত কি করে সহনীয় পর্যায়ে আমরা আনতে পারি, সেজন্য আমাদের কাজ করে যেতে হবে। বিশেষ করে প্রকল্প পর্যায়ে খেলাপি ঋণ আদায়ের হারের সাথে ঋণ মঞ্জুরির যৌক্তিক সম্পর্ক স্থাপনের বিষয়টি নিয়ে ভাববার সময় এসেছে বলে আমার মনে হয়। ব্যাংকিং খাতের সম্ভাব্য বিভিন্ন ঝুঁকি ও নাজুকতা বিবেচনায় রেখে আপনাদেরকে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আর্থিক ব্যবস্থার উপর জনগণের আস্থা কোনোভাবেই নষ্ট না হয়। Dhaka, there are about 100 schools and a student population of nearly 10,000. Sir, pay commission ta ki cabinet কবে যাবে স্যার? Within next week. বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম 2.5% কৃষি ও পল্লী ঋণ বিতরণ করতে হবে। নতুন 9টি বেসরকারি ব্যাংকের জন্য এই হার 5%। যে সকল ব্যাংক লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে না, লক্ষ্যমাত্রার অনার্জিত অংশ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা করতে হবে। ব্যাংক উক্ত জমার উপর কোনো সুদ পাবে না। রাজনীতির মতভিন্নতা থাকবে, দেশের অর্থনীতি ধ্বংস করে নয়, মানুষ মেরে নয়, পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরে মানুষের ক্ষতি করে, জানমালের ক্ষতি করে, এটা রাজনীতি হতে পারে না। আমাদের রিভাইজড এডিবির পরিমাণ ছিল 77,836 কোটি টাকা। এর বিপরীতে আমরা বাস্তবায়ন করেছি 71,139 কোটি টাকা। বাস্তবায়নের হার 91%। কাস্টমসের লোক আছেন, ইনকাম ট্যাক্সের লোক আছেন, মূসকের লোক আছেন, তারা আমাদের থেকে দূরে থাকে। আমরা যে সার্ভে করি টু গেট নিউ পিপল, ওই আমার সার্ভে আর ইন্ডিপেন্ডেন্টলি আর কাজ করবে না, তারা ওই জেলা প্রশাসকের সঙ্গে বসে কাজ করবে। কৃষি ঋণের একটা বাংলাদেশ ব্যাংক ছাড় করে দেয়, বলে দেয় কে কোথায় ঋণ করবে। এখন আজকে এই হুকুম হলো যে এই সবগুলো যেসব বাংলাদেশ ব্যাংক করে, এটা যে মুহূর্তে করা হবে তখনই জেলা প্রশাসকদের জানিয়ে দিতে হবে। টোটাল যে ঋণ দেই আমরা তার 24% আমরা এসএমই সেক্টরকে দেই এবং নানা রকমের রিফাইন্যান্স স্কিম চালু করছি। খুব শিগগিরই আমরা $500 মিলিয়ন একটি নতুন আমরা স্কিম রিফাইন্যান্স উইন্ডো চালু করতে যাচ্ছি, যেখানে এসএমই সেক্টর, গ্রিন সেক্টর খুব প্রাধান্য পাবে। আমার দৃঢ় বিশ্বাস আইএমএসএমই এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টানা বর্ষণের পাশাপাশি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রধান সড়কগুলোতে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। একই অবস্থা গলি ও উপগলির সড়কগুলোরও। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই অবস্থায় দ্রুত এসব সড়ক মেরামতের জন্য সরকারের কাছে 100 কোটি টাকা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। নূর জামান আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী নগরীতে 850 কিলোমিটার কাঁচা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়কের পরিমাণ 600 কিলোমিটার। কিন্তু দীর্ঘদিন ধরে এসব সড়ক সংস্কার করা হয়নি।
এর সাথে যুক্ত হয়েছে টানা বর্ষণ এবং জলাবদ্ধতা। ফলে নগরীর কোনো সড়কই এখন আর যানবাহন চলাচলের উপযোগী নয়। বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ইপিজেড মোড় হয়ে আগ্রাবাদ, ইস্পাহানি মোড় থেকে জিএসি হয়ে বদ্ধরাট পর্যন্ত প্রধান সড়কটি বড় বড় খানাখন্দকে ভরে গেছে। এতে নগরবাসীকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। যাত্রীদের আসা যাওয়ার জন্য গাড়ির রাস্তা ভাঙার জন্য অনেক সমস্যা হইতেছে। রোগীদের এবং যারা অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তাদের জন্য বেশি অসুবিধা। ভাঙাচোরা এসব রাস্তায় প্রায়শ ঘটছে দুর্ঘটনা। যানজটের অন্যতম কারণও চলাচলের অনুপযোগী এসব রাস্তা। ভাঙাচোরা রাস্তা এবং আমরা গাড়ি চালাতে অনেক নানান রকমের সমস্যা। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে, অনেক সময় চাকা বাস্ট হয়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে। গর্তের কারণে আমার চাকা ভাঙি পড়ে গেছে। কোম্পানিরও ফোন দিয়েছে, কোম্পানি মানতে রাজি না। এদিকে সিটি কর্পোরেশনের এই শীর্ষ কর্মকর্তার দাবি, টানা বর্ষণে নগরীর 300 থেকে 350 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমিডিয়েট আমরা অ্যাকশনে যেতে হবে, সেরকম প্রায় 100-150 কিলোমিটার মতো ক্ষতি হয়েছে। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, ভিটামিন এবং অন্যান্য মাল সংগ্রহ করে রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাস্তাগুলো স্থায়িত্ব থাকছে না। এক্ষেত্রে পানি সরে যাওয়ার সাথে সাথে মেরামতের ব্যবস্থা করা হলে খরচ অনেকটা কমবে। আমাদের ফ্লেক্সিবল পেমেন্টই থাকতে হবে এবং সেই জন্য রাস্তাঘাটের উপর অত্যাচারটা কমানো, পানি জমতে না দেওয়া। আমি যদি শুধু পটহোল যদি রিপেয়ার করি আর পানি যদি জমতে না দেই, তাহলে মেইনটেনেন্স খরচ আমার মনে হয় 20% আমরা নামিয়ে আনতে পারবো। গত 26 জুলাই মেয়র হিসাবে আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পর আজম নাসির জানিয়েছেন, বৃষ্টি কমে আসলে অ্যাসফল্ট প্লান্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের ব্যবস্থা করা হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। 2 দিনের ব্যবধানে হিলি স্থল বন্দরে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। 2 দিন আগেও বন্দরে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছিল 30 থেকে 35 টাকায়, কিন্তু কাল থেকে বন্দরের পাইকারি বাজারগুলোতে কেজি প্রতি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। এসব পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকায়। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর আমদানিকারকরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ায় বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে তাদের। গেল 2 সপ্তাহে বন্দর দিয়ে 8000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। দুদিন আগে 35 বেচলাম, 70 বেচলাম। পেঁয়াজের দাম বেশি, এই জন্য 50 টাকা বেচতেছি। পেঁয়াজ বেচতেছি আজকে 50 টাকা। এর বাজার বেশি, হঠাৎ করে দাম বেশি, কেজিতে 14-15 টাকা বাড়ছে। এই যেরকম যদি ধাপে ধাপে পেঁয়াজের দাম বৃদ্ধি হতে থাকে, তাহলে তো আমাদের ক্রয়ের সাধ্য অনেক কষ্ট হয়ে যায়। হিলি স্থল বন্দরের আমদানিকারকেরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করলাম 49 থেকে 48 থেকে 49 টাকা ধরে। ভারতে পেঁয়াজ আমদানি কম, ভারতের মূল্য বেশি, যার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়েছে, পেঁয়াজের দাম বাড়তি হয়ে গেছে। বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাম্প্রদায়িক শক্তির বিভ্রান্তি থেকে জাতিকে পুনরুদ্ধার ও তরুণ প্রজন্মের পুনরুজ্জীবনে জাতীয় চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের গুরুত্বের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় প্রথম চলচ্চিত্র নির্মাণ ও টেলিভিশন অনুষ্ঠান প্রযোজনা প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। দেশের বিমান যাত্রীদের মানসম্মত সেবা ও তুলনামূলক কম মূল্যে ভ্রমণের সুযোগ করে দিতে বাংলাদেশে আবারও কার্যক্রম শুরু করেছে এয়ার এশিয়া। এভরিওয়ান ক্যান ফ্লাই স্লোগানে মালয়েশিয়া ভিত্তিক বিমান সংস্থাটির ঢাকা থেকে মালয়েশিয়া ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত নরডিন ওথম্যান, এয়ার এশিয়ার প্রধান নির্বাহী আইরিন ওমর ছাড়াও অনুষ্ঠানে এয়ার এশিয়ার এজেন্ট টোটাল এয়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নতুন কর্মসংস্থান সৃষ্টির হার বেশ ইতিবাচক হয়। সেপ্টেম্বরে ঋণের সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, এমনটাই পূর্বাভাস দিয়েছেন দেশটির বিশ্লেষক মহল। গেল প্রায় 1 দশক ধরে সুদের হার শূন্যের কাছাকাছি রেখেছে ফেড। চলতি বছরের শুরু থেকেই নতুন কর্মসংস্থান বাড়ার পাশাপাশি বাড়ছে মার্কিন ভোক্তাদের খরচ। তবে জ্বালানি তেলের নিম্নমুখী দামের কারণে দেখা গেছে কিছুটা ধীর গতিও। এই অবস্থায় চলতি বছরের সেপ্টেম্বরেই সুদের হার বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ইউরোজোনের চলমান সংকট ও উৎপাদন খাতের ধীর গতির ঝুঁকিকে পাশ কাটিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে এগিয়ে চলছে যুক্তরাজ্যের অর্থনীতি। সেই সঙ্গে চাঙা রয়েছে জ্বালানি খাতের উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির ধারাও।
আর অর্থনীতির এমন সব ইতিবাচক দিকই বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রেখেছে দেশটিতে, আর এতে বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশাও করছেন অর্থনীতিবিদরা। গেল বছরের শেষ প্রান্তিকে যুক্তরাজ্যের আর্থিক প্রবৃদ্ধি ছিল 0.6%। চলতি বছরের প্রথম প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে না পারলেও দ্বিতীয় প্রান্তিকে এসে ঘুরে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি। প্রথম প্রান্তিকের 0.4 ছাপিয়ে দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে 0.7%, যা গেল বছরের একই সময়ের তুলনায় বেশি। সম্প্রতি এসব তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় ONS। আর অর্থনীতি চাঙ্গা করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তেল ও গ্যাসের উৎপাদন। গেল প্রান্তিকে দেশটির নর্থ সি অঞ্চলের গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বেড়েছে প্রায় 1%, যা 2010 সালের পর সবচেয়ে বেশি। এছাড়াও বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের প্রভাব এড়াতে গেল মার্চেই জ্বালানি খাতে করের হারও কমিয়েছে দেশটি। আমাদের অর্থনীতির 2/3 এখন বেশ শক্ত অবস্থানে রয়েছে, তবে অর্থনীতির গতি বাড়াতে আমাদের রপ্তানি খাতে মনোযোগী হতে হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এগিয়ে রয়েছে ব্রিটিশ অর্থনীতি। গেল 3 মাসে এ হার বেড়েছে 0.4%। আর সব মিলিয়ে গত 5 বছরে ব্রিটেনে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 30 লাখ মানুষের। অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা আমাদের প্রত্যাশা অনুযায়ী বেড়েছে। এছাড়াও শ্রমের মজুরি বৃদ্ধি ও নিম্ন মূল্যস্ফীতি হার বাজারে ব্যয় বাড়িয়েছে ভোক্তাদের। এতে করে ব্যবসায় বিনিয়োগ বান্ধব পরিস্থিতির উন্নয়ন হবে বলেই আমি মনে করি। অর্থনীতির এমন ইতিবাচক পরিস্থিতিতে এখন ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর কথা ভাবছে ব্যাংক অব ইংল্যান্ড। 2009 সালের মার্চ থেকে 0.5% সুদের হার বহাল রয়েছে দেশটিতে। এজি মাহমুদ, সময় সংবাদ। ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তি হওয়ার পর দেশটিতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে বেশ আশাবাদী জার্মানি। এদিকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত ইরানও বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ব্যাপারে আশাবাদী। এই চুক্তির মধ্য দিয়ে ইউরোপের কোম্পানিগুলো ইরানে ব্যবসা করার সুযোগ পাবে এবং ইরানও পণ্য রফতানির বাজার খুঁজে পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ভিয়েনায় বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে চুক্তিতে আসার পরপরই বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের জন্য বিভিন্ন দেশের সাথে আলোচনা শুরু করে ইরান। এরই মধ্যে ব্যবসায়িক স্বার্থে ইরান সফর করছেন বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের সদস্যরা। ইরান সফরে এসে জার্মান ভাইস চ্যান্সেলর এবং অর্থনীতি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, জার্মান কোম্পানিগুলো ইরানে ব্যবসা করতে আগ্রহী, আর এ ব্যাপারে আশাবাদী ইরানও। নিষেধাজ্ঞার জন্য যে বাণিজ্যিক সম্পর্কগুলো নষ্ট হতে বসেছে সেগুলো আবার আগের অবস্থায় নিয়ে যেতেই আলোচনা করছি আমরা তো ইরান জার্মানি ইকোনমিক কমিশন গঠনের চিন্তা করছি, যেন 14 বছরের টানাপোড়েনের এখন একটা অবসান হয়। 2014 সালে ইরানে $240 কোটি পণ্য রফতানি করেছে জার্মানি। চুক্তির পর আগামী কয়েক বছরে রফতানির পরিমাণ $1000 কোটি পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এই চুক্তির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছি ঠিকই, কিন্তু এখনো অনেক কাজ বাকি। ব্যাপারটা এমন নয় যে সুইচে চাপ দেব আর সব আপনা আপনি হয়ে যাবে। ইরান কিংবা জার্মানি দুদেশকেই নতুন করে আস্থার জায়গা তৈরি করতে হবে। এই চুক্তির মধ্য দিয়ে ইউরোপ এমনকি পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করতে পারবে ইরান। কিন্তু পারমাণবিক কার্যক্রমের কারণে ইরানের চুক্তি বাস্তবায়ন নিয়ে শঙ্কায় পুরো মধ্যপ্রাচ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বছরের প্রথমার্ধে জাপানি গাড়ি নির্মাতা টয়োটাকে টেক্কা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। জানুয়ারি থেকে জুন এই 6 মাসে 50 লাখেরও বেশি গাড়ি বিক্রি করেছে ফোক্সওয়াগন। আর এই সময় কমেছে টয়োটার গাড়ি বিক্রি। ফোক্সওয়াগনের পক্ষ থেকে বলা হচ্ছে, গত 6 মাসে তাদের পরিচালন মুনাফা 5% বেড়ে পৌঁছেছে 3490 কোটি ইউরোতে। ধারণা করা হচ্ছে শিগগিরই বিশ্ব গাড়ির বাজার শাসন করবে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। আর সেজন্য ইউরোপের পাশাপাশি এশিয়ার বাজার ধরার পরিকল্পনা করছে ফোক্সওয়াগনের কর্তা ব্যক্তিরা। ভারতের জেনারেল মোটরসের গাড়ির চাহিদা এবং নির্মাণ বাড়াতে দেশটিতে $100 কোটি বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। সম্প্রতি নয়াদিল্লিতে এক সেমিনারে ঘোষণা দেন জেনারেল মোটরসের প্রধান নির্বাহী ম্যাডি বাররা। ডেট্রয়েট শহরের গাড়ি নির্মাতায় প্রতিষ্ঠানটির ভারতীয় একটি প্ল্যান্টে বছরে 2,80,000 গাড়ি নির্মাণ করা হয়। 2025 সালের মধ্যে সংখ্যা 2,20,000-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আর মহারাষ্ট্রের তেলেগাঁও প্ল্যান্টে 2025 সালের মধ্যে গাড়ি নির্মাণ 2,20,000-এ উন্নীত করার চিন্তা ভাবনা করছে প্রতিষ্ঠানটি। এখান থেকে 30% গাড়ি রফতানি হবে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে। চীনের প্রধান খাবার ভাত হলেও এত বিশাল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে হিমশিম খাওয়ায় আলুর উপর ঝুঁকছে চীনারা। আলুকে প্রধান খাদ্য হিসাবে স্থান দিতে চীনা সরকারও হাতে নিচ্ছে বিভিন্ন কার্যক্রম।
এরই মধ্যে বিভিন্ন উন্নত প্রজাতির ভালো মানের আলু উৎপাদনে সক্ষম হয়েছে দেশটি। আলু দিয়ে যে কত রকম খাবার হতে পারে তা বেইজিং এর এই প্রদর্শনীতে এসেই বুঝতে পারছেন দর্শনার্থীরা। মানুষের কাছে আলুর তৈরি খাবার তুলে ধরতেই সরকারের এই প্রচেষ্টা। চীনে উন্নত প্রজাতির আলু উৎপাদিত হচ্ছে, তাই একে প্রধান খাদ্য হিসেবে পরিবর্তিত করতে চাইছি আমরা। নগরায়ন এবং দূষণের ফলে দেশটির বৃহৎ জনগোষ্ঠীর জন্য ধান উৎপাদনে হিমশিম খাচ্ছে সরকার, তাই পরিবর্তিত শর্করা হিসেবে এখন আলুই ভরসা। আলু উৎপাদনে ধানের চেয়ে কম জমি এবং পানি লাগলেও এখনো বেশিরভাগ চীনাই ভাতকেই প্রধান খাবার হিসেবে গ্রহণ করছেন। আমি যখন চাল কিনতে পারছি না তখনই এর পরিবর্তে আলু কিনছি। সবজি হিসেবে আলু কিনছি, তবে তা প্রধান খাবার হিসেবে নয়। চীনের তরুণ প্রজন্ম ফ্রেঞ্চ ফ্রাই বা ফাস্ট ফুড হিসেবে আলু খাচ্ছে দেদার, তবে সরকারের চাওয়া স্বাস্থ্যকরভাবে আলুকে খাবার হিসেবে গ্রহণ করুক চীনারা। মঙ্গোলিয়ায় আমরা অনেক রকম আলুর তৈরি খাবার খেয়েছি, যার মধ্যে আলুর নুডলসও ছিল। পৃথিবীর সবচেয়ে জনবহুল এই দেশটিতে অদূর ভবিষ্যতে আলুই প্রধান খাবার হবে এমনটি আশা করছে কর্তৃপক্ষ। তাসমিন রুমা, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। রাতে অনেকটা দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় কোমেন। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কক্সবাজার উপকূলের কয়েকশো গ্রাম। সংকেত নামিয়ে আনা হলো 3 নম্বরে। সংস্কার না হয় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে চট্টগ্রামের সড়কগুলো। সরকারের কাছে 100 কোটি টাকা বরাদ্দ চাওয়ার সিদ্ধান্ত। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কম নির্ধারণ করায় বিনিয়োগ শঙ্কায় ব্যবসায়ীরা। সরকারি খাতে ঋণ প্রবাহের হার বাস্তবসম্মত নয় বলছেন অর্থনীতিবিদরা। এবং রাজধানীর কাঁচা বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ সবজি ও মাছের দাম। স্থির মাংসের বাজার। টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত। এই ছিল এই সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।